তো সেটাই শুরু করি আমরা। তো টাইম লাইন ধরে আমরা শুরু করব। দেখো, প্রথমে একদম শুরুর দিকে সোশ্যাল রিফর্মার কে ছিল? একদম শুরুর দিকে তো আমাদের রাজা রামমোহন রায় ছিলেন, তাই তো? তিনি প্রথম তৈরি করেছিলেন কিন্তু আত্মীয় সভা। ঠিক আছে, আত্মীয় সভা প্রথম তৈরি করেছিলেন। আত্মীয় সভা কবে করেছিলেন? 1815 খ্রিস্টাব্দে। সালের চেয়েও বেশি ইম্পর্টেন্ট কে তৈরি করেছেন আত্মীয়, এটা কোশ্চেন আছে। আত্মীয় সভা কে তৈরি করেছেন, তাই তো? কি হতো আত্মীয় সভার মেন কাজ ছিল কি? মেন কাজ হচ্ছে বেদ নিয়ে চর্চা করা। ঠিক আছে, বেদের বিভিন্ন ভার্সেস গুলো নিয়ে চর্চা করা হচ্ছে আত্মীয় সভার কাজ ছিল। তারপর কি সোশ্যাল রিফর্মস এর মধ্যে দেখো, এখানে প্রথমে তারপরে বলেছি হিন্দু কলেজ, তাই তো? হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়েছিল 1817 সালে। মানে সোশ্যাল রিফর্ম করতে গেলে তো পড়াশোনা করাতে হবে, ওই জন্য হিন্দু কলেজ, তাই তো? ডেভিড হেয়ার এটাতে সাহায্য করেছিলেন। ডেভিড হেয়ার কিন্তু ওই যে স্কুল বুক সোসাইটি এটাও তৈরি করেছিল, এটা মনে রাখতে হবে, এটা বেশি আছে। হেয়ার স্কুল এটাও কিন্তু ডেভিড হেয়ার তৈরি করেছিল। কলকাতায় আছে হেয়ার স্কুল। তারপরে আবার বেদান্ত কলেজ, 1825-এ রাজা রামমোহন রায় আবার কি বেদান্ত কলেজ স্থাপন করেন, তাই তো? এবার রাজা রামমোহন রায় এরপরে 1828-এ যেটা আমরা সবচেয়ে বেশি জানি, যে ব্রহ্ম সভা। মনে রাখবে, রাজা রামমোহন রায় প্রথম করেছিল কি? ব্রহ্ম সভা। ব্রহ্ম সভাটাই 1830-এ চেঞ্জ হয়ে কি হয়ে যায়? ব্রহ্ম সমাজ হয়ে যায়। তাহলে কি বললাম? 1828-এ যেটা করেছিল প্রথমে যে ব্রহ্ম সভা, ব্রহ্ম সভা তৈরি হয়েছিল। সে সভাটাই চেঞ্জ হয়ে কি হয়েছিল? ব্রহ্ম সমাজ তৈরি হয়েছিল 1830-এ। 30-এ চেঞ্জ হয়েছিল। তারপরে কি দেখো, 1829-এ কি অ্যাবলিশন অফ সতীদাহ প্রথা, সতীদাহ প্রথা কি হয়? বন্ধ হয়, তাই তো? কে করেছিল? লর্ড উইলিয়াম বেন্টিং। কার সাহায্যে যদি করেছিল বলে, তাহলে যে রাজা রামমোহন রায় এর জন্য আন্দোলন করেছিলেন, তাই তো? কিন্তু যদি কোশ্চেন দেয় কে করেছিল, তাহলে কিন্তু বেন্টিং এর নামে বলতে হবে, লর্ড উইলিয়াম বেন্টিং। সেই সময় 1829 খ্রিস্টাব্দে কি করে? সতীদাহ প্রথা কিন্তু বন্ধ করে। তারপরে দেখো, 1839-এ তত্ত্ববোধিনী সভা, তাই তো? তত্ত্ববোধিনী সভা কে করে? দেবেন্দ্রনাথ ঠাকুর। এবার মনে রাখতে হবে, এই তত্ত্ববোধিনী সবার অন্তর্গত কিন্তু একটা পত্রিকা ছিল, সেই পত্রিকার নাম হচ্ছে কি? তত্ত্ববোধিনী পত্রিকা। এই তত্ত্ববোধিনী পত্রিকাটা যিনি সম্পাদক ছিলেন, মানে এডিটর যাকে বলে, এডিটর কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত। তাহলে এডিটর কিন্তু ছিলেন না দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর কি ছিলেন? ফাউন্ডার ছিলেন। এডিটর কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত, এটা মনে রাখতে হবে। 1856 খ্রিস্টাব্দে কি? উইডোডি ম্যারেজ অ্যাক্ট। এটা কার সময় হয়েছিল? ডালহৌসির সময়, লর্ড ডালহৌসি 1856-তে উইডোডি ম্যারেজ অ্যাক্ট মানে কি বিধবা বিবাহ আইন প্রতিষ্ঠা করেন, মানে চালু করেন। প্রতিষ্ঠা করেন বলা ভুল হবে, চালু করেন। মানে তখনকার সময় বিধবাদের মানে আবার বিয়ে করার আইন তো ছিল না, তাই তো? মানে মানুষের গোড়ামো ছিল, তার জন্য এটাতে আবার চালু করেন যে বিধবারাও বিয়ে করতে পারবে আবার। এটার মূল কে ছিল? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই আইনটা পেশ হয়েছিল কার বেলা? এটা মনে রাখতে হবে, লর্ড ডালহৌসির বেলা। ড্রাফট হয়েছিল। আর পাস করেছিলেন কার বেলা? লর্ড ক্যানিং এর সময় পাস হয়েছিল কিন্তু আইনটা। তাহলে এইভাবে কোশ্চেন আসতে পারে যে ড্রাফটেড কার সময় হয়েছিল, কার সময় পেশ হয়েছিল আইনটা, তাহলে লর্ড ডালহৌসি বলতে হবে। আর পাস কে করেছিলেন? লর্ড ক্যানিং। এবার দেখো, 1866 সালে ব্রহ্ম সমাজ হচ্ছে, যেটা রাজা রামমোহন রায়ের তৈরি ব্রহ্ম সমাজ, এটা দুভাগে ভাগ হয়ে যায়। কি কি হয়? একটা হচ্ছে আদি ব্রহ্ম সমাজ। আদি ব্রহ্ম সমাজের ফাউন্ডার কে, মানে কে নেতৃত্ব দিচ্ছিলেন তখন? দেবেন্দ্রনাথ ঠাকুর আদি ব্রহ্ম সমাজের নেতৃত্ব দেন। আরেকটা যেটা ভারতীয় ব্রহ্ম সমাজ, এটা এটা কে করেন? কেশবচন্দ্র সেন, খুবই প্রমিনেন্ট একজন ব্যক্তি ব্রহ্ম সমাজে, তখন খুবই নাম করে গেছিলেন। মানে মানুষ যেমন এখন ওই গুরুদের প্রতি আকৃষ্ট হয় কিনা, বিভিন্ন গুরুরা, ওরকম কেশবচন্দ্র সেন সেই সময়
মানে প্রচুর ফলোয়ার ছিল কেশবচন্দ্র সেনের। তো তিনি আলাদা করে ভারতীয় ব্রহ্ম সমাজ, যেহেতু তার একটু গন্ডগোল ছিল মানে দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তার একটু মানে মনোমালিন্য হয়েছিল, সেই জন্য কি ভারতীয় ব্রহ্ম সমাজ নিজে প্রতিষ্ঠা করেছিল। আর তারপরে 1878 খ্রিস্টাব্দে এই ভারতীয় ব্রহ্ম সমাজটা আবার দুভাগে ভেঙে যায়। একটা ছিল সাধারণ ব্রহ্ম সমাজ, এটা কে করেছিলেন? আনন্দমোহন বোস আর শিবনাথ শাস্ত্রী। কোনটা ভাঙে? এই ভারতীয় ব্রহ্ম সমাজটা ভাঙে। কিন্তু এটা ভেঙে দুটো পার্ট হয়, একটা সাধারণ ব্রহ্ম সমাজ, আরেকটা পার্ট কি হচ্ছে নববিধান ব্রহ্ম সমাজ। এটা কার ছিল আন্ডারে? কেশবচন্দ্র সেনের আন্ডারে ছিল। এটা মনে রাখতে হবে। তারপরে 1867 সালে আত্মারাম পান্ডুরঙ্গ কি প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। আত্মারাম পান্ডুরঙ্গ কোথায় করেছিলেন? এটা মনে রাখতে হবে, মহারাষ্ট্রে। ঠিক আছে, মানে বোম্বে প্রভিন্স তখনকার সময়। তারপরে পুনা সার্বজনীন সভা হয়। এবার সত্য সাধক সমাজ জ্যোতিবা ফুলে করেছিল। এই কোশ্চেনটাও এসছে তোমাদের অনেকবার সিটেটে, সত্য সাধক সমাজ। তোমরা যে পরীক্ষাটা দিয়েছিলে ওটাতেও ছিল কিন্তু এই কোশ্চেনটা। এবার তারপরে কি আর্য সমাজ। আর্য সমাজ কে করেছে? দেবেন্দ্রনাথ ঠাকুর। এটাও খুবই নাম করে। এবার তোমরা তোমাদের মধ্যে কেউ বলো, আর দেবেন্দ্রনাথ ঠাকুর বলছি, দয়ানন্দ সরস্বতী। দয়ানন্দ সরস্বতীর লেখা বইয়ের নাম কি? এটা বলেছিলাম অনেকবার তোমাদেরকে। কেউ একজন বলো, মিউট করে থেকো না। কি ব্যাপার, কেউ পারবে না? কি ব্যাপার? আরে এখন তো গুগল সার্চও করতে পারবো, আমি দেখতেও পাবো না। বলো। সার্চ করে পেলাম সত্যার্থ প্রকাশ। হ্যাঁ, সত্যার্থ প্রকাশ, ওটাই। এটা মনে রাখতে হবে। সত্যার্থ প্রকাশ হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুরের বইয়ের নাম, সত্যার্থ প্রকাশ। আর এটাও মনে রাখতে হবে, 1882-তে আর্য মহিলা সমাজ রমাবাই এটা প্রতিষ্ঠা করেছিলেন। দেবেন্দ্রনাথ ঠাকুর বলছে, দয়ানন্দ সরস্বতীরই কি বাণী হচ্ছে ব্যাক টু বেদাস, তিনি বলেছিলেন, তাই তো? এরপরে দেখো কি রিফর্মার, মানে কারা কারা মেন রিফর্মার আছে তাদের সম্বন্ধে একটু আমরা জানি। আগে কি যে প্রথমে রাজা রামমোহন রায়, তাই তো? তো ভারতীয় রেনেসাঁসের কি বলা হয়? জনক বলা হয়। তাকে রাজা উপাধি কে দিয়েছিলেন? আকবর টু রাজা উপাধি দিয়েছিলেন। তিনি হচ্ছেন প্রথম ভারতীয় যিনি বিদেশ যাত্রা করেছিলেন। তখন কিন্তু সমুদ্রে যাওয়াটা একটা ছিল, মানে ভীতি ছিল মানুষের মধ্যে, সমুদ্রে যাওয়াটা পাপ এরকম একটা ভাবতেন হিন্দুরা। তিনি হচ্ছে প্রথম বিদেশ যাত্রী, মানে সমুদ্রে জলপথে গিয়েছিলেন। তাকে অপোজ কে করতেন? এই যে ধর্মসভা অপোজ করতো, লেড বাই কি রাধাকান্ত দেব। এটাও কোশ্চেন আছে, ধর্মসভা কে তৈরি করেছেন? এটা হবে রাধাকান্ত দেব। এবার স্বামী দয়ানন্দ সরস্বতী, কি আমরা জানি ফাউন্ডার অফ আর্য সমাজ, একটু আগে বললাম। তার বাণী কি ছিল? ব্যাক টু বেদাস, মানে বেদে ফিরে যাও। আর তিনি শুদ্ধি মুভমেন্ট করেছিলেন, টু ব্রিং কনভার্টেড ব্যাক টু হিন্দুইজম, মানে যারা কনভার্ট হয়ে গেছিল তাদেরকে হিন্দুইজমে ব্যাক করার জন্য তিনি শুদ্ধি মুভমেন্ট করেছিলেন। তিনি কিন্তু অন্য শুধুমাত্র বেদ মানতেন, অন্য যেগুলো পুরাণ এগুলো কিছু মানতেন না। রাজা রামমোহন রায়ও কিন্তু তাই, শুধু বেদ মানতেন। তার বইয়ের নাম আমরা একটু আগে বললাম, সত্যার্থ প্রকাশ। তারপর তিনি কি স্থাপন করেছিলেন? দয়ানন্দ অ্যাংলো বৈদিক
কলেজ এস্টাবলিশ 1886-তে। ডিএভি, এটা মনে রাখতে হবে। তাই কি বলা হতো? মার্টিন লুথার কিং অফ ইন্ডিয়া, এটা মনে রাখতে হবে। মার্টিন লুথার কিং অফ ইন্ডিয়া কাকে বলা হতো? দয়ানন্দ সরস্বতী। তারপর স্বামী বিবেকানন্দ শিকাগোতে বক্তৃতা দিয়েছিলেন ধর্মসভায়, তাই তো? কততে? 1893। তারপরে দেশে এসে 1897 কি করেছিলেন? রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। তার বইয়ের নাম কি? বর্তমান ভারত, তাই তো? এবার এটা মনে রাখতে হবে, দেখো কয়েকটা ইম্পর্টেন্ট। জ্যোতিবা ফুলে, যেটা বললাম একটু আগে, জ্যোতিবা ফুলে কি তত্ত্বাবধায়ক সমাজ এটা চালু করেছিলেন, সত্য সাধক সমাজ। আর তার লেখা বইয়ের নাম কি? গুলামগিরি, এটা মনে রাখতে হবে। পন্ডিত রামাবাই, যেটা বললাম, কি করেছিলেন? আর্য মহিলা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। আর এই যে আমাদের পশ্চিমবঙ্গে হেনরি লুইস ভিভেন ডিরোজিও ইয়ং বেঙ্গল মুভমেন্ট চালু করেছিলেন। মানে যারা ইয়াং ছেলে মেয়েদের নিয়ে উনি একটা সংস্থা প্রতিষ্ঠান করেছেন, যেখানে হচ্ছে কি প্রোগ্রেসিভ চিন্তাধারার একটা সংস্থা তৈরি করেছেন তারা। তারপরে জিএইচ দেশমুখ, গোপাল হরি দেশমুখ। তারপরে রিজিওনাল মুভমেন্ট পড়বো আমরা। রিজিওনাল মুভমেন্ট মানে বিভিন্ন জায়গায়, রিজিয়নে, যেমন আমাদের ইস্টে সাউথে, এগুলো সব দেখবো। দেখো প্রথমে আছে দক্ষিণ ভারত। দক্ষিণ ভারতে কি আছে? থিওসফিক্যাল সোসাইটি। দেখো থিওসফিক্যাল সোসাইটি এস্টাবলিশড এট অ্যাডিয়ার, মাদ্রাসে হয়েছিল। লিডার কে ছিলেন? এটা এই দেখো এখানে লিডার লেখা আছে, ম্যাডাম ভলভটাস্কি। এটা হয়েছিল কিন্তু সাথে ইউরোপে, কলোনিয়াল অলকট। এটা দেখেই কিন্তু ভারতেও থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা হয়। সাউথ ইন্ডিয়াতে আর কি হয়েছিল? দেখো জাস্টিস মুভমেন্ট হয়েছিল, টিএম নাইয়ার, তারপর সিএন মুদালিয়ার, এই নামগুলো মনে রাখতে হবে। জাস্টিস মুভমেন্ট করেছিলেন। জাস্টিস মুভমেন্টটা কেন হয়েছিল? যারা দলিত ছিল, পিছিয়ে পড়া জাতি ছিল, তাদেরকে যারা সমান অধিকার দেওয়া হয়, তার জন্য হয়েছিল জাস্টিস মুভমেন্ট। তারপরে এটা সেলফ রেসপেক্ট মুভমেন্ট, ইভি রামাস্বামী নাইকার, পেরিয়ার যাকে বলে, তার নামে একটা নদীও আছে কেরালাতে। উনি সেলফ রেসপেক্ট মুভমেন্ট করেছিলেন। টেম্পল এন্ট্রি মুভমেন্ট কারা করেছিলেন? এই যে কে কালাপ্পান, কেপি কেশাভা, এরা করেছেন। তারপরে কে? টিকে মাধবন পরে হচ্ছে মুভমেন্টে যোগদান করে। আদার মুভমেন্টের মধ্যে কি কাজে? দেখো প্রার্থনা সমাজ, এটাও কোশ্চেনে আছে। আত্মারাম পান্ডুরঙ্গ, এটা একটু আগে পড়লাম যদিও। পুনঃ সার্বজনিক সমাজ, এটাও পড়লাম। তারপর সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি, খুবই ইম্পর্টেন্ট, জি কে গোখলে করেছিল সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি। তবে দেবা সমাজ করেছিল কত? শিব নারায়ণ অগ্নিহোত্রী। এটা অতটা ইম্পর্টেন্ট না, তাও দেখে নিবে। এবার দেখো এডুকেশনাল ডেভেলপমেন্ট আমরা যদি দেখি, তাহলে ক্যালকাটা প্রথম আমাদের এডুকেশনাল ইনস্টিটিউট কি তৈরি হয়েছিল? ক্যালকাটা মাদ্রাসা 1781-তে। কে করেছিল? ওয়ারেন হেস্টিংস করেছিল। এটা মনে রাখতে হবে, সাল সহ মনে রাখতে হবে এটা। ওয়ারেন হেস্টিংস করেছিল কততে? 1781-তে। 1791 দেখো সংস্কৃত কলেজ তৈরি হয়েছিল বেনারসে, জনাথন ডানকান করেছিলেন। তারপরে 1800-তে ফোর্ট উইলিয়াম কলেজ, লর্ড ওয়েলেসলি। এই ফোর্ট উইলিয়াম কলেজ কিন্তু প্রথমে কিন্তু শুধুমাত্র ব্রিটিশদের জন্য তৈরি হয়েছিল, তাদের ট্রেনিং দেওয়ার জন্য।
সেখানে কিন্তু প্রথম ইসিরা পড়তে না, কিন্তু মানে ভারতীয়রা কিন্তু স্থান পায়নি এই কলেজে। তারপরে দেখো চার্টার্ড অ্যাক্ট, এটা আমরা পড়েছিলাম। চার্টার্ড অ্যাক্ট 1813-তে কি 1,00,000 টাকা মানে ইস্যু করা হয়েছিল, অ্যালোকেট করা হয়েছিল কার জন্য? এডুকেশনের জন্য, ভারতীয় এডুকেশনের বিস্তারের জন্য। তারপরে 1835 আমরা জানি ম্যাকালে মিনিটস এসেছিল, যার ফলে কি মানে ইংলিশ এডুকেশনকে বা ওরিয়েন্টাল এডুকেশনকে, বা যদি বাংলাতে বলি পাশ্চাত্য, না এটা প্রাচ্য, আর যেটা ওয়েস্ট সেটাকে পাশ্চাত্য বলে, সে পাশ্চাত্য শিক্ষার বিস্তার হয়েছিল, বিস্তার করার জন্য। আর তার কি ছিল মানে পদ্ধতিটা কি ছিল? ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি। এটা বলেছিলাম, তোমরা বলো তো কেউ ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি কি? কেউ একজন? কেউ পারবে না? ওই সার্ভেন্ট মানে ইন্ডিয়ানদের যেটুকু দরকার মানে যেটুকু কাজ ইংলিশ শেখালে তাদের কাজে লাগবে ততটাই শেখানোর জন্য। হ্যাঁ সেটা ছিল, কিন্তু ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি কিন্তু সেটা না। ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি হচ্ছে মানে কিছু উচ্চ পদস্থ বা বড়লোক ভারতীয়দের শেখানো, তারা যাতে পরবর্তীকালে মানে তাদের নিচু স্তরের ভারতীয়দের শিখিয়ে দেয় মানে শিক্ষাটা এইভাবে পাস করে। এটা হচ্ছে ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি, মানে ফিল্টার হয়ে হয়ে যাবে। যেহেতু তখন কি হবে, মানে যারা একদম নিচু স্তরে থাকবে তারা যেটুকু জানার দরকার সেটুকু জেনে নেবে। এটা ভেবেছিল এটা, মানে শুধুমাত্র একটা শ্রেণীর লোককে শেখাবে তারা, এটা তাদের ধারণা ছিল। কিন্তু সেটা তো হয় না সাধারণত। হয় কি, তারা কি শেখাবে কেউ? ওই জন্য কি হলো, সেই সময় শিক্ষাটা বেশিরভাগই আপার ক্লাস ভারতীয়দের মধ্যে থেকে গেল আর কি। আর কিছু মানে যারা গরিব শ্রেণী তারা কিন্তু শিক্ষা শিখতেই পারলো না, তারা কিন্তু পিছিয়ে পড়লো আস্তে আস্তে। ওই জন্য এত বিভেদও তৈরি হলো ভারতের মধ্যে। আর তারা আরেকটা জিনিস চেয়েছিলেন, মানে ইংরেজরা আরেকটা জিনিস চেয়েছিল, কি চেয়েছিল? যে ভারত মানে এমন কিছু একটা ভারতীয় ক্লাস তৈরি করতে, যারা মানে দেখতে শুধু ভারতীয়দের মতো হবে, বাদ বাকি তাদের মানে কথা বলা, থাকা, খাওয়া সবকিছু যাতে ইংরেজদের মতো, চিন্তা ভাবনা যাতে ইংরেজদের মতো হয়। তারা যাতে সাইড নিলে ইংরেজদের সাইড নেয়, এরকম একরকম প্রজাতি তৈরি করতে চেয়েছিল তারা। যাই হোক, দেখো ম্যাকাওলে কে ছিল? ল মেম্বার ছিল, এটা অনেক সময় আসছে। লর্ড উইলিয়াম বেন্টিং এর ল মেম্বার ছিল, আইন সচিব ছিল। তারপরে দেখো কি রিফর্মস এর মধ্যে উডের ডিসপ্যাচ আছে 1854-তে। একেই বলে কি ভারতের ম্যাগনা কার্টা অফ ইংলিশ এডুকেশন। ম্যাগনা কার্টা মানে কোনো কিছু যখন স্টার্ট হয়, কোনো কিছু স্টার্টিং কে ম্যাগনা কার্টা বলে। লিখিত কিছু জিনিস থাকে ওটাকে ম্যাগনা কার্টা বলে স্টার্টিং এ। led to the establishment of universities in Calcutta, Bombay and Madras। তাহলে এই উডের ডিসপ্যাচের জন্য কি হলো, কলকাতাতে বোম্বাই মাদ্রাস ইউনিভার্সিটি তৈরি হলো 1857-তে। তার মধ্যে ক্যালকাটা ইউনিভার্সিটি আগে হয়েছে, 1857-তে হয়েছে। তারপরে বোম্বে আর মাদ্রাসটা 1858-তে হয়েছে। এরপরে যেটা প্রমিনেন্ট ছিল হান্টার কমিশন, প্রাইমারি এডুকেশনের উপর ফোকাস ছিল, এটা 1882-তে তৈরি হয়েছিল। তারপরে ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট, র্যালে কমিশনের জন্য তার ভিত্তিতে তৈরি ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট ছিল। স্যাডার কমিশন, এই স্যাডার কমিশনটা কিন্তু শুধুমাত্র কলকাতা ইউনিভার্সিটি বেসড, মানে কলকাতা ইউনিভার্সিটি কিছু রিফর্মস এর জন্য এই স্যাডার কমিশনটা করা হয়েছিল। সেম ভাবে হার্টক কমিটি হয়েছিল 1929-এ। এটা কি প্রাইমারি এডুকেশন স্ট্যান্ডার্ড কে বাড়ানোর জন্য হয়েছিল। তারপর কি ওয়ার্ধা স্কিম। ওয়ার্ধা স্কিমটা কে দিতেন? ওয়ার্ধা স্কিমটা হচ্ছে জাকির হোসেন কমিটি এটা ইস্যু করেছিল। এটা বেসিক এডুকেশন প্ল্যানিং এর জন্য। আর সার্জেন্ট প্ল্যান, পোস্ট ওয়ার এডুকেশন রিকনস্ট্রাকশন, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এডুকেশনটাকে আবার ঠিক মতো চালানোর জন্য এটা করা হয়েছিল। তারপর দেখো এখানে দেওয়া আছে একটা স্কটিশ চার্চ কলেজ কে করেছে? আলেকজান্ডার ডাফ 1830-এ। আর বেথুন কলেজ
বেথুনই করেছিল, JED বেথুন, ফার্স্ট ওমেন কলেজ, তাই তো? বেথুন কলেজ তাহলে কি ফার্স্ট ওমেন কলেজ। সোশ্যাল রিফর্মস হলো, সোশ্যাল রিফর্মসে তো মনে করো এরকম ব্যাপার না যে করে তথ্য আছে, আরো অনেক তথ্য আছে। তো এগুলো কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করলেই হবে। আমি যেগুলো আজকে পড়াবো তার উপর কিন্তু তোমাদেরকে কোশ্চেন গুলো দিব, হ্যাঁ, প্র্যাকটিস। এর আগে ফান্ডামেন্টাল রাইটস একটা বাকি আছে। এগুলো যে আজকে যেগুলো পড়াচ্ছি সব মিলিয়ে আলাদা আলাদা করে চ্যাপ্টার ওয়াইজ দিয়ে দেবো, কোশ্চেন প্র্যাকটিস করবে তোমরা। এটা হলো এবার যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গভর্নর জেনারেল, মানে হচ্ছে ভাইসরয়। দেখো প্রথমেই দেখছি আমরা +1873 রেগুলেটিং অ্যাক্ট ছিল। তখন কি হয়, গভর্নর অফ বেঙ্গল যে ছিল সে কি হয়ে যায়, গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়ে গেল, মানে তার আন্ডারে চলে আসলো কি, মাদ্রাসে চলে আসলো, আর বোম্বে প্রভিন্সও তার আন্ডারে চলে আসলো। তাহলে 1873 প্রথম কি ছিল, গভর্নর অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল করা হলো। সেরকমভাবে 1833 চার্টার অ্যাক্ট কি হলো, গভর্নর জেনারেল অফ বেঙ্গল বিকেমস গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। 1858 কি হলো, মানে সিপাহী বিদ্রোহের পর গভর্নর জেনারেল বিকেম ভাইসরয়। আর পোস্ট ইন্ডিপেন্ডেন্ট পর তো গভর্নর জেনারেল ভাইসরয় বিকেম আবার গভর্নর জেনারেল হয়ে গেল, তারপর তো বাদে হয়ে গেল পোস্টে, রাষ্ট্রপতি চলে আসলো। তো দেখো প্রথম, মানে আমরা শুধু প্রমিনেন্ট গুলো যদি দেখি, প্রথম কে, রবার্ট ক্লাইভ, তাই তো? রবার্ট ক্লাইভ ছিল হচ্ছে 1757 থেকে। তাহলে রবার্ট ক্লাইভ প্রথমে দেখতে হবে, রবার্ট ক্লাইভ দুবার হয়েছিল গভর্নর অফ বেঙ্গল, দুবার হয়েছিল রবার্ট ক্লাইভ। তাহলে প্রথমে যে 1757 থেকে 1760, মানে যে সময় পলাশি যুদ্ধ হয়েছিল সেই সময় তিনি গভর্নর ছিলেন। তাহলে তার কি ইভেন্ট কি হবে, তিনি হচ্ছে পলাশি যুদ্ধে জয়লাভ করেছিলেন, তাই তো, 23 জুন। তারপরে কি, তিনি হচ্ছে ডুয়াল গভর্নমেন্ট প্রতিষ্ঠা করেছিলেন, ইন্ট্রোডিউসড ইন 1765, মানে পরের টার্মে তিনি যখন সেকেন্ড বার ছিলেন ডুয়াল গভর্নমেন্ট সৃষ্টি করেছেন। কেমন করে, মানে ওই যে দায়িত্বহীন শাসন আর শাসনহীন দায়িত্ব। দায়িত্বহীন শাসন কার ছিল, ইংরেজদের ছিল। তারা শুধু মানে ওই ট্যাক্স কালেক্ট করবে, টাকা পয়সার হিসাব রাখবে। শাসনহীন দায়িত্ব কার ছিল, রাজার, মানে তখনকার নবাবের, যে বাংলার নবাব ছিল, মীর জাফরকে আবার বসানো হয়েছিল সে সময় বাংলার নবাব। তার তার তাকে শাসন করতে হতো, কিন্তু তার হাতে কোনো দায়িত্ব ছিল না, তাই তো? এটা হচ্ছে ডুয়াল গভর্নমেন্ট সেই সময়কার। তিনি দেওয়ানি রাইটসও পেয়ে গেছিলেন কার কাছ থেকে, মুঘল শাহ আলম টু এর কাছ থেকে। দেওয়ানি রাইটস মানে যে ট্যাক্স কালেকশনের রাইটস গুলো। তার আমলে কি হয়েছিল, গ্রেট ফেমাইন 76 মনন্তর হয়েছিল, তাই তো? 76 মনন্তর কার আমলে হয়েছিল, রবার্ট ক্লাইভের আমলে। এবার মনে রাখতে হবে এই একমাত্র গভর্নর জেনারেল সুইসাইড করেছিলেন। এটা মনে করো অতটা ইম্পর্টেন্ট না যদিও। দাঁড়াও 1 মিনিট, মনে রাখ, এখানে একটু ইসে দাও, লর্ড কার্টিয়ার ছিল, হ্যাঁ, এই ইসের সময়, ইসে না, রবার্ট ক্লাইভ না, লর্ড কার্টিয়ার 76 মন্ত্র সময় গভর্নর যে ইসে, মানে গভর্নর অফ বেঙ্গল ছিলেন। বেঙ্গলে কিন্তু হয়েছিল ফেমাইনটা। এবার দেখো প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল কত সালে হয়েছিল, 1773 সালে। তাহলে কি, গভর্নর অফ বেঙ্গলটা কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গভর্নর জেনারেল হয়ে গেল। তো প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে, ওয়ারেন হেস্টিংস। কি কি রিফর্ম করেছিলেন, যে তার তার সময় কি 1773 আইনটা পাস হয়, রেগুলেটিং অ্যাক্ট, তাই তো? তারপরে তার সময় 1774 দেখো কলকাতা হাইকোর্ট, সরি সুপ্রিম কোর্ট কলকাতা, প্রথম জাজ কে ছিলেন, স্যার এলিজা ইম্পে। এটা মনে রাখতে হবে, এটা আছে। প্রথম চিফ জাস্টিস ছিলেন কলকাতা সুপ্রিম কোর্টের, এখন যেটা হাইকোর্ট হয়ে গেছে।
তার আমলেই কলকাতা মাদ্রাসা 1781-তে প্রতিষ্ঠা হলো, একটু আগেও বললাম। এশিয়াটিক সোসাইটি তার সময় হয়েছিল, উইলিয়াম জোন্স করেছিলেন। তারপরে কি পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, তার সময় হয়েছিল। তাহলে তিনি কি ডুয়াল গভর্নমেন্টটা বাতিল করে দিয়েছিলেন। আর ওয়ারেন হেস্টিংস কি ইমপিচ করা হয়েছিল, মানে ইংল্যান্ডে যাওয়ার পর তাকে ইমপিচমেন্ট। ইমপিচমেন্ট মানে কি, কেউ বলতে পারবে ইমপিচমেন্ট মানে কি? বহিষ্কার। হ্যাঁ, বহিষ্কার করা হয়েছিল তাকে, মানে ওই ইসেতে পার্লামেন্টে তার বিরুদ্ধে বিল পাস করেছে তাকে বহিষ্কার করার জন্য। এটা হচ্ছে ইমপিচমেন্ট। তারপরে কি লর্ড কর্নওয়ালিস 1786-93, এটা ইম্পর্টেন্ট। নাকি ওর ফাদার অফ সিভিল সার্ভিস বলা হয় ইন্ডিয়ার, কারণ সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেছিলেন তিনি। চিরস্থায়ী বন্দোবস্ত তার সময়কার চালু করা। পার্মানেন্ট সেটেলমেন্ট বলে, এটা সূর্যাস্ত আইনি বলে, তাই তো, সানসেট ল। কেন ডিসেম্বর মাসের একদম শেষ দিনে, সূর্য ডুবার আগে সব কর যেগুলো, মানে যে টাকাটা তাদের সঙ্গে বন্দোবস্ত করা হয়েছিল, সেই টাকাটা জমা দিতে হতো সব জমিদারদের। তিনি কর্নওয়ালিস কোর্ট, মানে সেপারেট করে। কর্নওয়ালিস কোর্ট কি ছিল? রেভিনিউটাকে আর সিভিল জুরিডিকশনটাকে আলাদা করা, মানে বিচার বিভাগকে আলাদা করা, রেভিনিউ মানে রাজস্ব বিভাগকে আলাদা করেছিলেন তিনি। আর তিনি পুলিশ সিস্টেম চালু করেছিলেন, রিফর্ম করেছিলেন। ল কে কোডিফাই করেছিলেন, মানে ল গুলোকে লিখেছিলেন, লিখিত ল চালু করেছিলেন 1793। এবার কি স্যার জন শোর, তার সময় তাহলে চার্টার অ্যাক্ট পাস হয়েছিল, এটাই। লর্ড ওয়েলেসলি, দেখো, নোন অ্যাজ বেঙ্গল টাইগার। লর্ড ওয়েলেসলি নিজেরই দাদা আর্থার ওয়েলেসলি, এটা ইম্পর্টেন্ট না, এটা একটা এক্সট্রা পয়েন্ট এখানে আছে। কি নেপোলিয়নকে ওয়াটারলু যুদ্ধে হারিয়েছিলেন কিন্তু। কি ফোর্ট উইলিয়াম কলেজ তারা তিনি চালু করেছিলেন ওয়েলেসলি। সাবসিডারি অ্যালায়েন্স, অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিলেন। তাহলে প্রথম কি অ্যাকসেপ্ট করেছিলেন? হায়দ্রাবাদের নিজামরা প্রথম অ্যাকসেপ্ট করেছে। অধীনতামূলক মিত্রতা নীতি মানে কি? ইংরেজের সঙ্গে বন্ধুত্ব করে নেবে, তাহলে তারা কি করবে, মানে অধীনে চলে আসতে হবে, তাহলে তারা তাদেরকে প্রোটেকশন দিবে। এটাই ছিল সাবসিডারি অ্যালায়েন্স বা অধীনতামূলক মিত্রতা নীতি। তারপরে স্যার জর্জ বার্লো, কি ভেলোর মিউটিনি হয়েছিল তার বেলা। প্রথম কোন, মানে ভেলোর মিউটিনি কেন ইম্পর্টেন্ট? ভেলোর মিউটিনি হচ্ছে প্রথম আন্দোলন যেটা ইংরেজদের বিরুদ্ধে হয়েছিল, ঠিক আছে, ওই জন্য ইম্পর্টেন্ট ভেলোর মিউটিনি, ভেলোরে হয়েছিল। তারপর লর্ড মিন্টো 1807, অমৃতসরের সন্ধি, এটা খুবই ইম্পর্টেন্ট। আর কার মধ্যে হয়েছিল? লর্ড মিন্টো আর রাজা মহারাজা রঞ্জিত সিং এর সঙ্গে। সেকেন্ড চার্টার অ্যাক্ট পাস হয়েছিল তার বেলা। তারপর কি লর্ড হেস্টিংস, সরি এটা কিন্তু হেস্টিংস না, এটা হ্যাস্টিংস। হ্যাঁ, পলিসি অফ ইন্টারভেনশন এন্ড ওয়ার, তার পলিসি ছিল। মানে এটা মানে কি, পলিসি অফ ইন্টারভেনশন এন্ড ওয়ার মানে, মানে কোনো রাজ্যের পার্সোনাল ম্যাটারে ঢুকতো আর তার মধ্যে ঝামেলা লাগাতো, আর তাদেরকে বলতো শর্ত দিতে, আর শর্ত না মানলে তাদের সঙ্গে ঝামেলা করতো। তার সময় রায়তওয়ারি সিস্টেম থমাস মুনরো করেছিল মাদ্রাসে। তার দক্ষিণ ভারতের রায়তওয়ারি সিস্টেম তিনি চালু করেছিলেন, আর উত্তর ভারতে কি করেছিলেন? মহলওয়ারি সিস্টেম চালু করেছিলেন। লর্ড আর্মহার্স্ট 1823-1828 সংস্কৃত কলেজ করেছিলেন, তাই তো। আর কি রাজা রামমোহন রায় তাকে চিঠি লিখেছে সংস্কৃত কলেজে ইংরেজি এডুকেশন চালু করার জন্য। এরপরে কি হয়ে গেল? গভর্নর জেনারেল অফ বেঙ্গল চেঞ্জ হয়ে গভর্নর জেনারেল অফ কি হলো? ইন্ডিয়া হয়ে গেল।
তাহলে লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কি হবে? লর্ড উইলিয়াম বেন্টিং। আর ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কি হবে? একই, লর্ড উইলিয়াম বেন্টিং। তাহলে ইনি ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, তাই তো? মোস্ট লিবারেল অ্যান্ড এনলাইটেন্ড গভর্নর জেনারেল, মানে যিনি সবচেয়ে লিবারেল ছিলেন এদের মধ্যে। সতী দাহ প্রথা বন্ধ করেছিলেন। সাপ্রেশন অফ ঠাগস, মানে তখন যে ঠগি ছিল প্রচুর, ঠগিরা মানুষকে খুবই লুট করতো, তাদের বিরুদ্ধে মানে তাদেরকে দমন করেছে। মানে রাস্তাঘাটে লুটে নিত মানুষকে, মেরে ফেলে দিত। ফাদার অফ মডার্ন এডুকেশন বলে তাকে। ম্যাকাওলে তো ল মিনিস্টার বললাম, তাদেরকে সচিব ছিল, আইন সচিব। তার বেলায় ইংলিশ এডুকেশন চালু হয়। কলকাতা মেডিকেল কলেজ তার বেলা শুরু হয় 1835-এ। ল কমিশন শুরু হয়। প্রথম ল মেম্বার ছিলেন হচ্ছে বললাম ম্যাকাওলে। তারপরে কি লর্ড মেটাকাফ, লিবারেটর অফ ইন্ডিয়ান প্রেস বলা হয়। মানে তার বেলায় প্রেসের, ইন্ডিয়াতে প্রেস শুরু হয়েছিল। প্রেস মানে মিডিয়া, প্রিন্ট মিডিয়া। তখন তার এমনি মিডিয়া ছিল না, প্রিন্ট মিডিয়া ছিল। তারপরে লর্ড অকল্যান্ড, তার বেলা মহারাজা রঞ্জিত সিং এর মৃত্যু হয়েছিল। এটা তো ইম্পর্টেন্ট। লর্ড এলিনব্রো, দাস প্রথা বিলোপ করেছিলেন। ইম্পর্টেন্ট খুবই, দাস প্রথা বিলোপ করেছিলেন। লর্ড হার্ডিঞ্জ ওয়ান, মানে নরবলি দমন করেছেন, শিশু কন্যা হত্যা, এগুলো সব নিবারণ করেছিলেন তিনি। ফার্স্ট ইঞ্জিনিয়ারিং কলেজ করেছিলেন রুড়কিতে, খুব ইম্পর্টেন্ট এটা। এরপরে হচ্ছে লর্ড ডালহৌসি, অনেক কিছু রিফর্ম করেছেন তিনি। ফাদার অফ মডার্ন ইন্ডিয়া বলে তাকে। কে রেলওয়ে করেছিল, তাই তো? রেলওয়ে প্রথম কোথা থেকে কোথায় চলেছিল? বোম্বে থেকে থানে, তাই তো? আর 1853-তে। আর পরের বছরই পশ্চিমবঙ্গে হয়েছিল হাওড়া টু হুগলি। তাহলে প্রথম যদি বলে যে ভারতে কোথায় হয়েছিল, তাহলে বোম্বে টু থানে। আর যদি বলে পশ্চিমবঙ্গে কোথায় হয়েছিল, তাহলে হাওড়া টু হুগলি। তিনি পোস্টাল সিস্টেম চালু করেছিলেন 1854-তে, মানে যে পোস্ট ব্যবস্থা। আর কি টেলিগ্রাফ ইন্ট্রোডিউস করেছিলেন ভারতে। পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট চালু করেছিলেন, তার বেলা উডেড ডিসপ্যাচ চালু হয়েছিল। উইডো রিমারেজ অ্যাক্ট, মানে বিধবা আইন বললাম একটু আগে, এটা তিনি ড্রাফট করেছিলেন। আর তার বেলা চালু হয়েছিল সত্য বিলোপ নীতি। এটা হচ্ছে মেন কারণ, মানে ওয়ান অফ দা কারণ, যে যার জন্য ইচ্ছা হয়েছিল মহাবিদ্রোহ হয়েছিল 1857-তে, তাই তো? বা সিপাহী বিদ্রোহ। তাহলে প্রথম কাকে অ্যানেক্স করেছিলেন, কোন কোন রাজ্যকে দখল করেছিলেন? সাতারাকে প্রথম। তাহলে ডক্টরিনাল ল্যাব যে কাকে ইসে করা হয়, মানে কোন রাজ্যকে ক্যাপচার করা হয়? সাতারা। তাহলে হ্যাঁ, এটা মনে রাখতে হবে। এরপরে কি হলো? এরপরে হচ্ছে মহাবিদ্রোহ হলো, তাই তো? মহাবিদ্রোহ পরে কি হলো? কোম্পানির শাসনের হাত থেকে চলে গেল কার হাতে শাসন? ডাইরেক্ট ইংল্যান্ডের হাতে, মানে ব্রিটেনের পার্লামেন্টের হাতে শাসন চলে গেল। আর গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার পদটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল? ভাইসরয় হয়ে গেল। তো লাস্ট গভর্নর জেনারেল আর ফার্স্ট ভাইসরয় কি হবে তাহলে? লর্ড ক্যানিং। মানে এটা প্রি ইন্ডিপেন্ডেন্স, বুঝলেন? পোস্ট ইন্ডিপেন্ডেন্স একজন গভর্নর জেনারেল ছিলেন। কে লাস্ট কে ছিলেন? কে বলতে পারবে? স্বাধীনতার পর লাস্ট কে গভর্নর জেনারেল ছিলেন? কেউ বলো, সবাই তো শুনছো, কেউ কেউ ঘুমিয়েও গেছো। উইলিয়াম গ্ল্যানস্টোন। না না, এরকম নাম ছিল না। একজন ভারতীয় ছিলেন গভর্নর জেনারেল। কে ছিলেন লাস্ট? ভারতীয় বলেছিলাম, এর চেয়ে বেশি কে হতে পারে বলো? রাজা গোপালাচারী। চক্রবর্তী রাজা গোপালাচারী। চক্রবর্তী রাজগোপালাচারী। তাহলে কি দেখো, তার বেলা কি আর যখন
লর্ড ক্যানিং এর সাথে তখন কি হলো? সিপাহী বিদ্রোহ হলো, তাই তো? সিপাহীরা কাকে ভারতের সম্রাট হিসাবে ডিক্লেয়ার করলেন? মুঘল সম্রাটকে, মানে যে তখন যে দিল্লিতে সিংহাসনে ছিলেন, বাহাদুর শাহ জাফর। তারপরে কি, এটা যখন দমন হলো মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ, তারপরে কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1858, এটা ইংল্যান্ডে পাস হয়েছিল। ইংল্যান্ডে কি নামে পাস হয়েছিল এটা? গুড গভর্নেন্স অ্যাক্ট নামে, ঠিক আছে? তারপরে তারপরে হোয়াইট মিউটিনি হয়েছিল। হোয়াইট মিউটিনি মানে যারা মানে ব্রিটিশ সৈন্য ছিল, তারা তারা বিদ্রোহ করেছিল। তাদের বলে ইন্ডিগো রিভল্ট হয়েছিল, নীল বিদ্রোহ। এটা নিয়ে একটা নাটক লেখা হয়েছিল, কি নাম ছিল? নীল বিদ্রোহ নিয়ে। নীল দর্পণ। কে লিখেছিল? দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র, ঠিক। তারপরে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট তার বলা হয়েছিল। পোর্টফোলিও সিস্টেম, বাজেট সিস্টেম, মানে বাজেট পোর্টফোলিও মানে বিভিন্ন জনকে বিভিন্ন মন্ত্রিত্ব দেওয়ার মতো জিনিস, পোর্টফোলিও বলে ওটাকে। ক্যালকাটা ইউনিভার্সিটি, বোম্বে, মাদ্রাস ইউনিভার্সিটি হয়েছিল। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এর আগের দিন যেটা আমরা জিওগ্রাফিতে পড়লাম, এএসআই তাহলে এস্টাবলিশ হয়েছিল সে সময়। আলেকজান্ডার কানিংহামকে ফাদার অফ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বলে। আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়া জিওগ্রাফিতে না, হিস্ট্রিতে পড়েছিলাম এর আগের দিন। তারপরে লর্ড এলগিন, হাইকোর্ট হয়েছিল এস্টাবলিশ কলকাতায়, মাদ্রাসে, মানে তিনটা প্রেসিডেন্সিতে হয়েছিল, কলকাতা, বোম্বে, মাদ্রাসে। এটা ইম্পর্টেন্ট এর বেলা। লর্ড জন লরেন্স 1864-তে, তাই তো? ঠিক আছে, এটা দরকার নেই। এস্টাবলিশ কি সিমলা এজ এ সামার ক্যাপিটাল, সিমলাকে সামার ক্যাপিটাল করেছিল, তাই তো? লর্ড মায়ো প্রথম সেন্সাস করেছিল ভারতে, মানে জনগণনা করেছিল প্রথম। তাহলে সেন্সাস যেহেতু করেছিল, সার্ভে অফ ইন্ডিয়া এস্টাবলিশ করেছিল, স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এস্টাবলিশ করেছিল। মায়ো কলেজ আজমেরে আর রাজকোট কলেজ কাঠিয়াওয়াড়, এই দুটো কলেজ তৈরি করেছিল। তাহলে দেখো, একমাত্র লর্ড মায়ো, তাই তো, যাকে হচ্ছে মানে অ্যাসাসিনেট করা হয়েছিল যখন সেলুলার জেল, মানে আন্দামানে গেছিলেন, তখন তাকে শের আলী আফ্রিদি ওকে অ্যাসাসিনেট করেছিল, মানে মার্ডার করে দিয়েছিল। এবারে লর্ড নর্থব্রুক, নর্থব্রুকের সময় কি প্রিন্স অফ ওয়েলস, মানে ওয়েলস এর প্রিন্স ছিল ভারতে তার বেলা। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, খুবই ইম্পর্টেন্ট এটা, লর্ড নর্থব্রুকের বেলা চালু হয়েছিল, ঠিক আছে? ইম্পর্টেন্ট কিন্তু। ড্রামাটিক পারফরমেন্স অ্যাক্ট, মানে কিভাবে, মানে সব নাটক দেখানো যাবে না, কোন কোন নাটক দেখানো যাবে, কিভাবে মানে ইংরেজদের বিরুদ্ধে কিছু দেখানো যাবে না, সেই জিনিসগুলো এই আইনে ছিল। তারপরে কুকা মুভমেন্ট হয়েছিল, লর্ড লিটন। রয়্যাল টাইটেল অ্যাক্ট, তাই তো, কুইন ভিক্টোরিয়া অ্যাজিউম দ্য টাইটেল কাইজার হিন্দ, এই টাইটেলটা দেওয়া হয়েছিল তাকে। মানে তিনি করেছিলেন কি, দিল্লির দরবার, দিল্লিতে একটা বিশাল ভোজের আয়োজন করেছিলেন যখন ফেমাইন চলছিল দেশে।
সবচেয়ে যে এটা বিখ্যাত, এটাও খুব ইম্পর্টেন্ট, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, মানে প্রেসকে দমন করার জন্য একটা অ্যাক্ট, যাতে মানে উল্টাপাল্টা নিউজ না করে ইংরেজদের বিরুদ্ধে। আর্মস অ্যাক্ট, অস্ত্র আইন, এটার জন্য আন্দোলন হয়েছিল খুবই। মানে একটা আইন করে দিয়েছে যে ভারতীয়রা কোনো অস্ত্র রাখতে পারবে না। সিভিল সার্ভিসের এজ 21 থেকে 19 করেছে, এটাও ভারত বিরোধী। কেন? কারণ হচ্ছে 21 বছর বয়স, তখন 19 বছর বয়সে ভারতীয়দের পড়াশোনা কমপ্লিটই হতো না সিভিল সার্ভিসের জন্য। ভারতীয় যাতে কম চান্স পায়, মানে ব্রিটিশরা যাতে চান্স পায় বেশি, তার জন্য করেছিল এটা। একটা ভালো গেলে একটা খারাপ আছে, সেই রকম ব্যাপার। লর্ড লিটনের পর হচ্ছে লর্ড রিপন, যে ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট। এই সপ্তাহে আমরা পলিটিতে লোকাল সেলফ গভর্নমেন্টই পড়বো, ঠিক আছে? যাই হোক, তো ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট মানে কি? মানে ওই যে পঞ্চায়েত, পৌরসভা, এগুলো এগুলো চালু করেছিলেন। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, এটাকে বন্ধ করে দিয়েছিলেন। ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট টু ইমপ্রুভ লেবার কন্ডিশন। মনে রাখবা, এই যে লর্ড রিপন হচ্ছে মানে ভালো ছিলেন, ভারতীয়দের জন্য ভালো করে গেছেন। আন্ডার কমিশন এডুকেশনের জন্য হয়েছিল তার বেলা। সেন্সাস কমপ্লিট হয়েছিল। ইলবার্ট বিল বিতর্ক, ইলবার্ট বিল বিতর্ক সম্বন্ধে বলেছিলাম আগের দিন, কোশ্চেনে ছিল, একজন জিজ্ঞেস করেছিল, বলো তো ইলবার্ট বিল বিতর্ক সম্বন্ধে, কে পারবে? ইলবার্ট বিল বিতর্ক বলো, কি ছিল ব্যাপারটা? হয়তো রেশিয়াল ডিসক্রিমিনেশন ছিল। হ্যাঁ, রেশিয়াল মানে ডিসক্রিমিনেশন। জাজেসদের জাজদের জন্য মনে হয় সেটা। হ্যাঁ, মানে হচ্ছে তখন ইলবার্ট বিল ছিল হচ্ছে যে মানে ভারতীয় জাজ হোক বা ব্রিটিশ জাজ হোক, সবাই সবার বিচার করতে পারবে। মানে মানে তার মানে কি, ভারতীয় জাজরা ইংরেজদের বিচার করতে পারবে। তো সেটাকে ব্রিটিশরা যার বিরুদ্ধে প্রোটেস্ট করেছিল। প্রোটেস্ট করেছিল, এটাই ছিল ইলবার্ট বিল বিতর্ক, ঠিক। তারপর হচ্ছে লর্ড ডাফরিন ফরমেশন। তাহলে ডাফরিনটা কত? ডাফরিন কত? 84 থেকে 88। তার মানে কি 85-তে কি হয়েছে তাহলে? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরি হয়েছে। কে করেছিল কংগ্রেস তৈরি? কে করেছিল বলো? অ্যালান অক্টাভিয়ান হিউম। একদম, হিউম করেছিল, তাই তো? ও হিউম। বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট। তারপর লর্ড ল্যান্সডাউন, ডুরান্ট কমিশন। কি করেছে ডুরান্ট কমিশন? মানে ইন্ডিয়া তখনকার সময়, ইন্ডিয়া আর আফগানিস্তানের বর্ডার, ডুরান্ট লাইন যেটাকে বলে, সেটা হচ্ছে সেই সময় পাস হয়েছিল। বর্তমানে যেটা পাকিস্তান আর আফগানিস্তানের বর্ডার, ভারতের ক্ষেত্রে কিন্তু কাশ্মীর পার্টে একটুখানি আছে ডুরান্ট লাইন। আর সেকেন্ড ফ্যাক্টরি অ্যাক্ট তার বেলা হয়েছিল। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892 এজ অফ কনসেন্ট, মানে ম্যারেজের বছর 12 বছর করে দেওয়া হয়েছিল মেয়েদের জন্য। তারপরে হচ্ছে লর্ড এলগিন টু, আইন হয়েছিল কি 1896 থেকে। ভয়ানক মানে শেষ ছিল, মন্বন্তর এসেছিল, খাওয়ার দাওয়ার মানুষ পেত না। চাপেকর ব্রাদার কি করেছিল? ব্রিটিশ অফিসিয়াল র্যান্ড কে আর্মাসকে হত্যা করেছিল, তাই তো? মাইনে একটা কারণ, তার মধ্যে কি প্লেগ হয়ে গেছিল সে সময় মহারাষ্ট্রে। আর এরা হচ্ছে র্যান্ড আর আর্মাস্টের কথাতেই সবাইকে ধরে ধরে নিয়ে, যাদের প্লেগ হচ্ছিল তাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মার্ডার হয়ে যাচ্ছিল, তুলে নিয়ে চলে যাচ্ছিল। তার জন্য এরা চাপেকর বাজারে মেরে দিয়েছে র্যান্ডকে। তারপর লর্ড কার্জন, এই ক্যালকাটা কর্পোরেশন অ্যাক্ট চালু হয়েছিল। পুলিশ কমিশন অ্যান্ড্রু ফেসার্সের আন্ডারে তৈরি হয়েছিল। ইউনিভার্সিটি কমিশন র্যালের আন্ডারে, যেটা র্যালে মানে ইউনিভার্সিটি কমিশনের পরে ইউনিভার্সিটি অ্যাক্ট হয়েছিল।
1904-এ, মানে রেলে কমিশনের যেগুলো ফাইন্ডিংস ছিল সেই ফাইন্ডিংস এর উপর বিচার করে এই অ্যাক্টটা চালু হয়েছিল। এনসিয়েন্ট মনুমেন্ট প্রিজার্ভেশন অ্যাক্ট, মানে যেগুলো পুরনো মনুমেন্ট সেগুলো প্রিজার্ভ করা হবে এরকম একটা অ্যাক্ট হয়েছিল। অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট, এটা কি মানে ফ্রি স্পিচ কে দমন করার জন্য এটা হয়েছিল। এই যে এগ্রিকালচার ইনস্টিটিউট এখনো আছে পুসাতে, এটা চালু হয়েছিল। 1905-এ তার বেলায় কি হয়েছিল, বঙ্গভঙ্গ মানে শুরু হয়েছিল, মানে করা হয়েছিল। তার ফলে কি স্বদেশী আন্দোলন আর বয়কট আন্দোলন। স্বদেশী স্বদেশী আন্দোলন মানে কি, নিজের দেশের জিনিস তৈরি সেটা সেটা মানে ইউজ করা, আর বয়কট মানে কি যেগুলো বিদেশি জিনিস সেগুলো বয়কট করা, এটা হচ্ছে স্বদেশী বয়কট আন্দোলন চালু হয়েছিল। তারপর লর্ড মিন্টো 1905-1910, দেখো মুসলিম লীগ ফরমেশন হয়েছিল, খুব ইম্পর্টেন্ট। তাহলে লর্ড মিন্টোর বেলা 1906 হয়েছিল। কংগ্রেসের স্প্লিট হয়েছিল কি মডারেট আর এক্সট্রিমিস্টের 1907-এ। ইসকো ফর্ম করেছিল। আর তার বেলা হচ্ছে লর্ড মিন্টো, যেহেতু তো তার আইন সচিব ছিলেন মল্ডে, তাহলে মল্ডে মিন্টো রিফর্ম। তারপরে দেখো 28 হার্ডিঞ্জি 2, ক্যাপিটাল কি হয়েছিল, শিফট হয়ে গেছে, যেহেতু কলকাতায় ভয়ানক আন্দোলন হলো, বঙ্গভঙ্গ রদ করতে হলো 11-তে, ওই জন্য কি হলো ক্যালকাটা থেকে দিল্লিতে শিফট করে গেল। কিং জর্জ ভি আর দিল্লি দরবার, কিং জর্জ ভি এসেছিল তখন, ভি মানে 5, কিং জর্জ 5 এসেছিলেন ভারতে। আচ্ছা, রাসবিহারী বোস করেছিলেন, বোম ফেলেছিলেন হার্ডিঞ্জির উপর, তারপরে পালিয়ে যান। পিটিশন অফ বেঙ্গল, তাহলে পার্টিশন অফ বেঙ্গল ক্যান্সেল হলো। গাদার পার্টি ফর্ম হয়েছিল সান ফ্রান্সিসকো, সান ফ্রান্সিসকো কোথায়, ইউএসএ তে, তাই তো। ইন্ডো টিবেট বাউন্ডারি ম্যাকমোহন লাইন, এটাও পড়েছিলাম আমরা, এটা সে সময় হচ্ছে বাউন্ডারিটা টানা হয়। আর গান্ধীজি আসেন সাউথ আফ্রিকা থেকে 9 jan। ওই যে 9 জানুয়ারি কি হয়, প্রবাসী ভারতীয় দিবস এখন চালু হয়েছে। হিন্দু মহাসভা কে করেছে, মদন মোহন মালব্য বা মালভিয়া। লর্ড চেমসফোর্ড, সে সময় মন্টেগো চেমসফোর্ড রিফর্ম হয়েছিল। হোম রুল লীগ অ্যানিমেশন তিলক করেছিলেন, তাই তো। লখনৌ প্যাক্ট হয়েছিল কার কার মধ্যে, কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে। চম্পারণ সত্যাগ্রহ, আহমেদাবাদ সত্যাগ্রহ, খেদা সত্যাগ্রহ, এই সত্যাগ্রহ গুলো সে সময় হয়েছিল। এই প্রত্যেকটা সত্যাগ্রহ, এই খেদা সত্যাগ্রহ হচ্ছে বল্লভভাই প্যাটেল ছিলেন, আর চম্পারণ সত্যাগ্রহ হচ্ছে প্রথম সত্যাগ্রহ যেখানে গান্ধীজি করেছিলেন, এটা চম্পারণ সত্যাগ্রহ। আর 1919-এ কি সবচেয়ে ভয়ানক, রাওলাট অ্যাক্ট, আর তার বিরুদ্ধে জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার 1913 এপ্রিল। আর এই জালিয়ানওয়ালাবাগের পরে কি হবে, অসহযোগ আন্দোলন হবে, নন কোঅপারেশন মুভমেন্ট, এটা সবচেয়ে বড় আন্দোলন গান্ধীজি ডাকে। তিলকের ডেথ হয়েছিল 1920-তে, এটার জন্য এসপি সিনহা প্রথম ইন্ডিয়ান গভর্নর অফ বিহার হয়েছিলেন তার বেলা। লর্ড রিডিং 1921 থেকে 1926, তার বেলা কি যে মোপলার রেবিলিয়ন হয়েছিল, চৌরি চৌরা হত্যাকাণ্ড, মানে ওই যে পুলিশ স্টেশন জ্বালিয়ে দিয়েছিল, তারপরে কি হলো, মানে নন কোঅপারেশন মুভমেন্ট, আইন অমান্য আন্দোলন কি হলো, মানে আইন অমান্য বলছি, অসহযোগ আন্দোলনটা কি হয়ে গেল, বাতিল করে দিল গান্ধীজি এই যে চৌরি চৌরা ঘটনার জন্য। স্বরাজ পার্টি স্থাপন করেছিলেন কে, সি আর দাস। কেন করেছিলেন, কারণ হচ্ছে যে আইন অমান্য আন্দোলনটা এই অসহযোগ আন্দোলনের কারণ, কিন্তু গান্ধীজি যেহেতু
মানে এই আন্দোলনটা সাকসেসফুল হচ্ছিল, কিন্তু সেই সময় এখন পিক সাকসেসে গান্ধীজি কি করলেন, আন্দোলনটা কল অফ করে দিলেন। তার জন্য ওই সিআর দাস মানে চিত্তরঞ্জন দাস, তারপরে মতিলাল নেহরু, এরা হচ্ছে নতুন পার্টি তৈরি করে, স্বরাজ পার্টি। এই এর বেলায় কি, লর্ড রিডিং এর বেলায় কি হয়েছে, কাকরি ট্রেন লুণ্ঠন, আরএসএস ফর্ম হয়েছিল, সিপিএম ফর্ম হয়েছিল এই সময়, সিপিআইএম। লি কমিশন, রাওলাট অ্যাক্ট রিপিল হলো, তাই তো। তারপর হচ্ছে লর্ড আরউইন। দেখো লর্ড আরউইনের সময় কি বাটলার কমিশন হয়েছিল, এটা আসে করছে না। সাইমন কমিশন হয়েছিল 1828-এ। এটাতে কি লাঠি চার্জের জন্য কে মারা যায়, লালা লাজপত রায় মারা যায়। আর এই এর বেলায়, লর্ড আরউইনের বেলায় কি প্রথম পূর্ণ স্বরাজের দাবি করা হয় 1829-এ। আর কি এই 1829 সেশনের পরে 26শে জানুয়ারি প্রথম পতাকা উত্তোলন হয়। এই পতাকা উত্তোলন 26শে জানুয়ারি হয়েছিল বলেই এখন আমরা 26শে জানুয়ারি দিনটাকে বেঁচেছিলাম, ওই সংবিধান দেশকে ইস্যু করার জন্য, মানে কি বলে, প্রজাতন্ত্র দিবস হিসাবে। তো ডান্ডি মার্চ হয়েছিল, মানে কি আন্দোলন শুরু হলো, তো ডান্ডি মার্চ দিয়ে আইন অমান্য আন্দোলন। কি কি করে আইন ভাঙলো প্রথম, কে বলো, আইনটা কেমন করে ভেঙেছিল, পারবে না। এই ডান্ডিতে গিয়ে গান্ধীজি লবণ কালেক্ট করেছিলেন। তখনকার সময় মানে সরকার ছাড়া অন্য কারো লবণ কালেক্ট করা ইচ্ছে ছিল, ব্যান ছিল, মানে ওটা ওই জন্য ওটাই হচ্ছে আইন অমান্য করেছিলেন, তাই আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল এটা দিয়ে। এই জন্যই ডান্ডি মার্চ করা হয়েছিল, কিন্তু যে ডান্ডিতে গিয়ে তিনি মানে প্রথম লবণ কালেক্ট করেছিলেন এটা। আর মাস্টারদা সূর্য সেন কি করলেন, চট্টগ্রাম হস্তকার লুণ্ঠন করলেন, তাই তো। অলিন্দ যুদ্ধ করেছিলেন, করিডোর ওয়ার, বিনয় বাদল দীনেশ। তারপরে এই আরউইনের সঙ্গে গান্ধী আরউইন প্যাক্ট হলো 1931-এ। তারপরে কি গান্ধীজি রাউন্ড টেবিল বৈঠকে গেলেন। তারপর লর্ড উইলিংটন, সেকেন্ড আর থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স তার বেলায় হয়েছিল। কমিউনাল অ্যাওয়ার্ড শুরু করলেন র্যামসে ম্যাকডোনাল্ড। কমিউনাল অ্যাওয়ার্ড মানে মানে ওই যে অনেক দেশের মানুষকে জাতিতে ভাঙার জন্য বিভিন্ন আলাদা আলাদা জাতিকে, কমিউনিটিকে ইসে দেওয়া, মানে স্পেশাল প্রিভিলেজ দেওয়া, তাদেরকে ভোটের অধিকার বেশি দেওয়া, এগুলো হচ্ছে কমিউনাল, মানে এই যে কমিউনাল অ্যাওয়ার্ড। এই কমিউনাল অ্যাওয়ার্ডে জন্য গান্ধীজি কি করলেন, গান্ধীজি হচ্ছে আন্দোলন শুরু করলেন। তারপরে গান্ধী জেল হয়েছিল, পুনাতে ছিলেন, এই যে এরোদা জেলে ছিলেন। এবার এখানে কি যাতে গান্ধীজি মেনে নেয়, তার জন্য কি আম্বেদকর আর গান্ধীজির মধ্যে কি পুনা প্যাক্ট হলো, তাই তো। এরপরে গান্ধীজি কি করলেন, গান্ধীজি হচ্ছে পুনা প্যাক্টের পরে যে হরিজন পত্রিকা চালু করলেন। এর বেলায় হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট হয়েছিল, আরবিআই এস্টাবলিশ হয়েছিল, খুব ইম্পর্টেন্ট, আরবিআই এস্টাবলিশ হয়েছিল। আর বার্মা মানে এখনকার মায়ানমার ভারত থেকে আলাদা হলো এই সময় 1935-এ। অর্গানাইজেশন কি কি চালু হয়েছে, অল ইন্ডিয়া কিষাণ সভা, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, লর্ড নীললিথগো, তাই তো। জেনারেল অফ ইলেকশন, মানে প্রথম ইলেকশন শুরু হলো 1937-এ। কংগ্রেস। আর ওয়ার্ল্ড ওয়ার 2 এর জন্য কি করলো কংগ্রেস, হচ্ছে কি মানে কংগ্রেস জিতেছিল, জিতার পর রিজাইন করে দিয়েছিল 1939-এ। 1939-এ ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন সুভাষ চন্দ্র বোস। মুসলিম লীগ কি করেছিল, পাকিস্তানে ডিমান্ড করলো লাহোর রেজলিউশনে।
তারপরে 1940 আগস্ট অফার দেওয়া হলো। আগস্ট অফারে বলা হয়েছিল যে যদি ভারতীয়রা ইসে করে, কি বলে ওটাকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে, তাহলে বিশ্বযুদ্ধ জেতার পর ভারতীয়দের কি দেওয়া হবে, ডমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হবে। মানে মেন হাত ইংল্যান্ডের থাকবে, কিন্তু ভারতীয়রা নিজেরা নিজেদের শাসন করতে পারবে, এটা হচ্ছে ডমিনিয়ন স্ট্যাটাস। 1941 কি করে সুভাষচন্দ্র বোস পালিয়ে গেলেন। 42 ক্রিপস মিশন ভারতে আসলো। তারপরে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942-এ। তারপরে কি 50-এর মনন্তর, বেঙ্গল ফেমাইন। সে সময় কিন্তু অনেকবার, মানে ইংরেজদের আমলে কিন্তু অনেকবার ফেমাইন হয়েছিল, মনন্তর হয়েছিল। মনন্তর মানে মানুষ না খেতে পেয়ে মরতো সে। এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষের দিকে 1944 থেকে 1947 পর্যন্ত, লর্ড ওয়েভেল সিআর ফর্মুলা, তখন মানে রাজা গোপালাচারী একটা ফর্মুলা দিয়েছিলেন সে সময়। গান্ধী জিন্না টক হয়েছিল যাতে দেশ ভাগ না হয়। ওয়েভেল প্ল্যান, সিমলা কনফারেন্স হয়েছিল। সব তখন হচ্ছে বিভিন্ন মানে স্বাধীনতা নিয়ে তখন শুরু হয়ে গেছে। মানে যে তারপর দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো, গান্ধী সুভাষ চন্দ্র বোসকে কি করা হলো, ওয়ার ক্রিমিনাল ঘোষণা করা হয়েছিল, তাই তো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। এই সময় কি করলো, আইএনএ যারা স্যারেন্ডার করেছিল তাদের ট্রায়াল হলো। এবার এদের ট্রায়ালের পরে কি হলো, সিপাহি মানে ইন্ডিয়ান নেভি মিউটিনি হলো। কেন ট্রায়ালে হচ্ছে তাদেরকে ফাঁসির সাজা ঘোষণা করা হলো। এটা থেকে ভারতবাসী খুবই লেগে গেছেন। এমনকি ভারতীয় যারা সিপাহি ছিলেন, তাই তো, ভারতীয় সেনারা যারা ছিলেন, যারা ইংরেজদের আন্ডারে চাকরি করতেন, তারা কিন্তু তখন এটা মেনে নিতে পারেননি। আর তখন একটা ক্ষোভ ছিল কি, গান্ধীজি কিন্তু চাইলে যে আইনের ট্রায়ালের বিরুদ্ধে, গান্ধীজি কেন, তখনকার সব কংগ্রেস নেতারা চাইলে একটা আন্দোলন করতে পারতেন আইনের ট্রায়ালের বিরুদ্ধে, যার ফলে এটা বেঁচে যেত, কিন্তু সেটা করা হয়নি। তারপর যারা প্রথম মিউটিনি কারা করলো, প্রথম করলো হচ্ছে যে যারা নেভাল ফোর্সে ছিল, নেভিতে ছিল, তারা প্রথম মিউটিনি করলো। এটার ভয়ে কিন্তু তখন ইংরেজরা বুঝতে পারলো যে আর কিন্তু আমরা থাকতে পারবো না। তারপরে কি হলো, ক্যাবিনেট মিশন হলো। প্যাথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস, ইভি আলেকজান্ডার, এটা মনে রাখতে হবে। এই তিনজনের মধ্যে ক্যাবিনেট মিশন হলো। তারপর হচ্ছে এই যে 16ই আগস্ট 1946-এ কি ডায়ারেক্ট অ্যাকশন ডে এর বেলা হয়েছিল। তারপরে ইন্টারিম গভর্নমেন্ট ফর্মড হলো 1946-এ। তারপর আসলে মাউন্ট ব্যাটেন। তখন কিন্তু এই যে ক্যাবিনেট মিশনে কিন্তু ঠিক করা হলো যে ভারত কিভাবে ভারতকে স্বাধীনতা দেওয়া হবে। তারপরে মাউন্ট ব্যাটেন লাস্ট ভাইসরয় আর ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, মানে স্বাধীনতার পর তাকে প্রথম গভর্নর জেনারেল করা হয়েছিল। ডিকি বার্ড প্ল্যান মে মাসে হয়েছিল 1947-এ। তারপরে মাউন্ট ব্যাটেন প্ল্যান, এটা ক্যান্সেল হয়ে গেছিল, এটা মেনে নেয়নি কেউ। তারপরে মাউন্ট ব্যাটেন প্ল্যান হলো, কি হলো, ভারতকে স্বাধীনতা দেওয়া হবে, দুটো দেশ তৈরি হবে, একটা হচ্ছে ইন্ডিয়া, একটা হচ্ছে পাকিস্তান, তাই তো। এটা সাইন হলো, 5 জুলাই পাস হলো। তারপরে বাউন্ডারি কমিশন হলো র্যাডক্লিফের দ্বারা। ওই জন্য ইন্ডিয়া পাকিস্তান আর ইন্ডিয়া বাংলাদেশের লাইনটার নাম কি, র্যাডক্লিফ লাইন। তারপরে ভারত ইন্ডিপেন্ডেন্স পেল 15 আগস্ট। 15 আগস্টের পর হচ্ছে মানে সে সময় কিন্তু জিন্না হয়ে গেল অধিকার, মানে পাকিস্তানের গভর্নর জেনারেল, আর এখানে হলো মাউন্ট ব্যাটেন। তারপর এই মাউন্ট ব্যাটেনের পর হলো কে, চক্রবর্তী রাজা গোপালাচারী। এবার বলো তোমাদের হিস্ট্রিতে আর কিছু অসুবিধা আছে? এটা দুটো চ্যাপ্টার আমি কমপ্লিট করলাম একবারে। বলো। কিন্তু বলো। তো ওভারঅল সমস্যা হলো যে গল্প বলে রাখা, কিভাবে বলে রাখবো সেটাই বুঝতে পারছি না।
ব্যাপারটা হচ্ছে আমি তোমার একটু হেজি আসছে কথাটা, আমি বুঝতে পারলাম না ঠিক। হ্যাঁ আমি তুমি মেসেজ করে দাও। ট্রেনে আছি তো নেট করে কিন্তু হচ্ছে না শোনা যাবে। তাহলে এরপরে যেদিন আমি রিভিশন ক্লাস করাবো, দেখো একদিন একটু বেশি করলে তোমাদের উপর চাপ হয়ে যাবে। আমি এটার কোশ্চেন দিচ্ছি, আর এরপরে যেদিন করাবো সেদিন কংগ্রেস যদি করে দিই তাহলে মডার্ন ইউনিভার্সিটিটা মোটামুটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। কংগ্রেস আর ওই লাস্ট পার্টটা যেটা হচ্ছে মানে আর্ম রেবিলিয়ন একসঙ্গে করে দেবে পরের দিন। তাহলে তোমার হিস্ট্রির মডার্নটা আরেকবার রিভিশন হয়ে গেল, আর আমি এই চ্যাপ্টার গুলোর উপর তোমাদেরকে কোশ্চেন দিয়ে দেবো, ঠিক আছে? এবার এই চ্যাপ্টার গুলো আলাদা আলাদা কোশ্চেন দেবো, রিফর্মস এর জন্য একটা আলাদা কোশ্চেন দেবো, আর গভর্নর জেনারেল আর ভাইসরয়ের উপর একটা আলাদা চ্যাপ্টারের উপর কোশ্চেন দেবো। তাহলে মনে হয় তোমাদের ঠিক হবে। তাহলে আজকে তো আমি দেখছি না কিছু, কি বলছে একটু দেখে নি। ব্যাপারটা হচ্ছে সে বললো যে হিস্ট্রিটা কিভাবে মনে রাখবো সেটা হচ্ছে মেন সমস্যা, হিস্ট্রি পড়তে কোনো সমস্যা নেই, তাই তো? তাহলে কিভাবে মনে রাখবো, সত্যি এটা খুবই বড় সমস্যা সবারই। তো আমার প্রসেসটা বলি, আমি কিভাবে মনে রাখতাম। আমি মনে রাখতাম হচ্ছে প্র্যাকটিস করে। ওই জন্য আমি বলি যে প্র্যাকটিস করো। এমনি কেউ মনে রাখতে পারবে না, এত ডাটা কেউ মনে রাখতে পারে নাকি? একটু যদি ভালো মতো প্র্যাকটিস করা যায় তাহলে কোশ্চেন দেখে আমরা অপশন দেখে বুঝতে পারবো যে কোনটা উত্তর হবে, বা টাইম লাইন দেখে বুঝতে পারবো কোনটা উত্তর হবে। এটা একটু প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। আমার মতে পড়ার চেয়েও বেশি প্র্যাকটিস করলে বেশি ভালো হয়। ঠিক আছে, তো আমি কোশ্চেন পাঠাচ্ছি। আমি এর আগের দিনে যেটা ফান্ডামেন্টাল রাইটস করেছিলাম সেটার কোশ্চেন পাঠাবো, আর পাঠাবো কি এই যে এগুলো। তাহলে তোমাদের একটু প্র্যাকটিসটা হবে ভালো মতো। যদি পারো তো একবার রিডিং দিয়ে নিও, যেগুলো পড়ালাম সেগুলো একবার রিডিং দিয়ে নিও। আমি কালকে কোশ্চেন গুলো পাঠাবো কিন্তু, হ্যাঁ? ঠিক আছে, তাহলে আজকে ক্লাসে এটুকুই। আর যদি কারো অসুবিধা থাকে বলো না, তো কিন্তু আজকে এটুকুই হবে। ঠিক আছে, তাহলে আজকে থাক এটুকুই। গুড নাইট। ঠিক আছে হ্যাঁ। খুশি হয়েছে নাকি, ক্লাস শেষ হয়েছে তো, হাততালি দিচ্ছে তো? ঠিক আছে, গুড নাইট। আমি কোশ্চেন গুলো পাঠাচ্ছি, প্র্যাকটিস করো।